নমস্কার, সাফ কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনা ছাত্রদের নিয়ে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তাদের নানা ধরনের কর্মসূচি আমরা দেখে আসছি। আজকে কিন্তু এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের কর্মসূচি, আগামীর পথ চলা, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবিভিপির উত্তর দিনাজপুর জেলা সংযোজক শুভজিৎ দাস। শুভজিৎ, তোমাকে ভারত টিভিতে অনেক অনেক স্বাগত। তোমার কাছে যেই প্রশ্নে প্রথমে আসব, যে শিক্ষাঙ্গন, যেটা বারবার আমরা দেখেছি, শিক্ষাঙ্গনে রাজনীতি বা শিক্ষাঙ্গনে মানে পলিটিশিয়ান তৈরি হওয়া, এই ধরনের শিক্ষাঙ্গনে ভোট হচ্ছে না কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, তো এগুলো নিয়ে তো একটা ডামাডোল পরিস্থিতি, নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে সবার আগে বলি, এই এবিভিপি অনেকেই হয়তো জানেন না আমাদের দর্শকরা, বিজেপির ছাত্র সংগঠন। এটা সম্পূর্ণভাবেই ভুল। বিজেপির ছাত্র সংগঠন তো নেই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 1949 সালের 9 জুলাই তার পথ চলা শুরু হয়। তো বিজেপি তৈরি হয় তারও পরবর্তীকালে। তো বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নয়। তোমাদের এই যে রাজ্যে পরিবর্তনের পর থেকেই দেখা যাচ্ছে যে এবিভিপির নানাবিধ কর্মসূচি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন। এইটার পেছনে কি রহস্য রয়েছে বা কি কারণ রয়েছে? আমরা তো বিগত দিনে দেখে এসেছি, বন্দে মাতরম বাধ্যতামূলক একেবারেই ছিল না। কিন্তু বন্দে মাতরম ব্রিটিশ শাসনের সময় যে জাতীয়তাবাদী মানুষের যে কণ্ঠস্বর বন্দে মাতরম, তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। বন্দে মাতরম করার পিছনে আমাদের একটি মূল কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে দেশাত্মবোধ তাদের মনের মধ্যে তৈরি হয় এবং দেশের প্রতি তাদের যেন আরও ভালোবাসা তৈরি হয়। এই কারণেই আমরা বন্দে মাতরম প্রত্যেকটি কলেজে আমরা মানে তোমাদের কি কোনোভাবে মনে হয় যে ছাত্রছাত্রীদের মন থেকে দেশাত্মবোধটা মুছে গিয়েছিল বা অস্তিত্ব সংকটে ছিল? না, এরকম না। মানে বন্দে মাতরম করার পিছনে কারণ হচ্ছে বন্দে মাতরম যে তার একটা ঐতিহ্য, তাকে আবার ফিরিয়ে আনার আমাদের মূল উদ্দেশ্য। এটা তো কোনোদিনও ছিল না, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে। প্রার্থনা সঙ্গীত, একটা নির্দিষ্ট প্রার্থনা সঙ্গীত ছিল, সঙ্গে জাতীয় সঙ্গীত ছিল। এর পেছনে তো একটা সুনির্দিষ্ট কারণ নিশ্চয়ই থাকবে। কারণ তো আমি আগেও বলেছি, কারণ যেটা রয়েছে সেটা তো দেশাত্মবাদ তৈরি করার যেটা লক্ষ্য আমাদের, সেটাই কারণ। এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, তাতে কি তোমরা কিছু ফল পাচ্ছ? পড়ুয়ারা কি বলছে? হ্যাঁ, পড়ুয়ারা বলছে বন্দে মাতরম আমরা অনেকেই পুরো যে লিরিক্স থাকে তা পুরোটাই জানতো না, যেটি আমাদের কিছুদিনের কর্মসূচিতে তারা পুরোটাই জানতে পারছে। এটা আমাদের পক্ষে খুব ভালো যে তারাও পুরাটা বন্দে মাতরম করতে পারছে, জানতে পারছে। ত্বাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী, যেটা ছিল তারা করতে পারতো না, তারা জানতোই না। তো এরপর থেকে দেবী দুর্গার পুজোর দেশ এই বাংলার মাটি, ঠিক সেই ক্ষেত্রে এই যে লাইনটা তুমি বললে, সেই লাইনটা অনেকেই জানতো না। এটা কি কোথাও তোমাদের মনে হয় যে তোমরা যে শেখাচ্ছ বা তারা জানছে, এতে তোমাদের একটা সংগঠনের দিক দিয়ে একটা লাভ হবে? সংগঠনেরও লাভ হবে এবং তাদেরও লাভ হবে আমি মনে করি। সংগঠনের কি লাভ হবে? তারা বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তো একটি সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন, তো তার সাংস্কৃতিক নিয়ে চলে। তো ছাত্রছাত্রীরা জানতে পারবে, তার সংস্কৃতি সম্পর্কে বুঝতে পারবে। তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে তারা যুক্ত হতে আগ্রহী হবে। আচ্ছা, আমরা তো বাইরেটা দেখতে পাচ্ছি, অনেকটা ভেতরে তোমরা অনেক কিছু কাজ করে যাচ্ছ, আগেও করেছো, ইদানিংকালেও করছো, আমরা জানি। তো সেই ক্ষেত্রে তোমাদের ভেতরে ভেতরে আর কি কি কর্মসূচি হচ্ছে এই বন্দে মাতরম সঙ্গীত ছাড়াও? বন্দে মাতরম সঙ্গীত ছাড়াও আমাদের যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আয়াম রয়েছে, তো তার মধ্যে এসএফডি, এসএফএস, রাষ্ট্রীয় কলা মঞ্চ ইত্যাদি আয়াম রয়েছে। তো তার মাধ্যমে কলেজ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা, যারা রাষ্ট্রীয় কলা মঞ্চের দায়িত্বে আছেন তারা বলতে পারবেন যে অনেক ছাত্রছাত্রী কী হয়, বিভিন্ন রকমের প্রতিভা হয়। তারা আঁকতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, নাচ করতে ভালোবাসেন। তো তাদেরকে তুলে আনার একটা ব্যবস্থা আমরা রাষ্ট্রীয় কলা মঞ্চের মাধ্যমে করে থাকি। কি কি করছো কর্মসূচি? যেমন বিভিন্ন কলেজে তারা পার্টিসিপেট করছে, যারা আগে কলেজে আসতো না, ভয় পেত কলেজে আসতে, তারাও আসছে, পার্টিসিপেট করছে। তাদের যে প্রতিভা তারা তুলে ধরছে, কেউ গান করছে, কেউ নাচ করছে। শিক্ষাঙ্গনে মানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন নেই, ছাত্র সংসদ নির্বাচন নেই। সেই ক্ষেত্রে কি মনে হয় যে ছাত্রছাত্রী বা পড়ুয়ারা কোনোভাবে বাংলা বা ভারতীয় সংস্কৃতির থেকে দূরে চলে গিয়েছিল?
বাংলা বা ভারতীয় সংস্কৃতির থেকে দূরে বলতে তারা কলেজে আসলে কি হয়, আগে তো আমার বলতে দ্বিধা নেই, তৃণমূল ছাত্র পরিষদ থাকার সময় তারা তো একটি ভয়ের পরিবেশ তৈরি করেছিল। তার ফলে কি হয়, তো ছাত্রছাত্রীরা সাধারণতভাবেই তারা কলেজে আসতো না, আসতে ভয় পেত, আসলেই টিএমসিপি ছাত্র পরিষদ করতে হবে এরকম তাদের মনোভাব ছিল। এর ফলে কলেজের যে ইন্টারনাল প্রোগ্রামগুলি থাকতো তারা অ্যাটেন্ড করতো না, যেটি বিগত এই কয়েকদিন ধরে প্রত্যেকটি কলেজে ছাত্রছাত্রীরা আসছে এবং অ্যাটেন্ড করছে। এর ফলে তারা আরও ভালোভাবে কলেজের সাথে কলেজের পরিবেশে মানিয়ে নিচ্ছে এবং কলেজের যে প্রোগ্রাম সেগুলোতে পার্টিসিপেট করছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পরেই বলেছে ভরসা ইন, ভয় আউট। ঠিক। এবার কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও কি তোমরা সেই বার্তাই দিচ্ছ? একদম। আগে যে ভয়ের পরিবেশ ছিল তা এখন ছাত্রছাত্রীদের ভুলে যেয়ে 75% অ্যাটেন্ডেন্সকে তারা অবশ্যই মাথায় রাখবে। 75% অ্যাটেন্ডেন্স যেহেতু বাধ্যতামূলক আছে, তারাও কলেজে আসবে, ভয়হীনভাবে আসবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না, কাউকে ভয় পেতে হবে না, কোনো দাদা দিদি জিন্দাবাদ করতে হবে না, তারা আসবে, কলেজে আসবে, ক্লাস করবে। কলেজের র্যাগিং একটা বড় সমস্যা ছিল একটা সময়, সেটা কি দূর হবে, বা সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা ভাবনা কি আছে? র্যাগিংটা এর মধ্যে অনেকটা দূর হয়ে গেছে আমরা বলতে পারি, কারণ ছাত্রছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত হওয়ার যে ইচ্ছা, এই কারণে আমরা বলতে পারি র্যাগিং অনেকটাই দূর হয়ে গেছে, তাদের মন থেকে ভয়ও চলে গেছে। না, সেটা তো গেল না হয় যারা অত্যাচারের শিকার হয়েছে বা যারা সন্দেহ করছিল বা আতঙ্কে ছিল তাদের বিষয়, কিন্তু যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন তুমি একটি রাজনৈতিক দলের কথা বললে, তারা যদি কোনোভাবে যুক্ত হতে চায়, তোমাদের চিন্তাভাবনা কি রয়েছে? এটি একদমই সম্ভব না, কারণ একটি রাজনৈতিক দলে তারা যখন ছিল তারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করেছে, তাদের বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করেছে, র্যাগিং করেছে। তারাই যদি যুক্ত হয় তো ছাত্রছাত্রীরা নেগেটিভ ভাববে এই বিষয়টাকে, আমি মনে করছি এটা। আচ্ছা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে ভর্তি সমস্যা, যেহেতু এখনো ভর্তি চলছে বা শুরু হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে পোর্টাল সমস্যা, ফিস সংক্রান্ত সমস্যা, নানাবিধ প্রবলেমের মধ্যে কিন্তু পড়ুয়াদের পড়তে হয়েছে। সেই ক্ষেত্রে এবিভিপি বা তোমরা যারা আছো, তোমরা কি কোনো নতুন কোনো চিন্তাভাবনা নিয়েছো বা পরিকল্পনা? আমরা প্রত্যেকটি কলেজে গিয়েছিলাম, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি যে তাদের কি সমস্যা রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে কলেজে ফিস বেশি আছে, ভর্তি ফিস বা সেমিস্টার ফিস যেটা থাকে তো বেশি আছে। আমরা প্রিন্সিপালের সাথে, বিভিন্ন কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন যে এটি ইউনিভার্সিটির সাথে কথা বলে তারা যতটা সম্ভব কম নেওয়ার হয় তো তারা করবেন। তোমাকে একটা বিষয় বলি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরো রায়গঞ্জে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, দীর্ঘ বছর হয়ে গেল, বেশ কয়েক বছর। রায়গঞ্জে আরেকটি কলেজ রয়েছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, সেটি দেখা যাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে, এমনকি কালিয়াগঞ্জ কলেজ, ডালখোলা কলেজ, সেগুলো সব। তা আমাদের জেলায় একটা বিশ্ববিদ্যালয় থাকার পরেও সেই জেলার কলেজগুলো সেগুলো কেন বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে না, নেওয়া হচ্ছে না, এটা নিয়ে কিন্তু এর আগেও আন্দোলন হয়েছে। সেই ক্ষেত্রে কি তোমরা পথ মসৃণ করতে পারবে বা এই ডিমান্ড কি তোমাদের তরফে রয়েছে? আমাদের থেকেও বড় ডিমান্ড ছাত্রছাত্রীদের রয়েছে। ছাত্রছাত্রীরা চায় যে দূরে মালদায় না গিয়ে যদি রায়গঞ্জে যে ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যদি কলেজগুলি চলে আসে, তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। মাইগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কলেজের কাজ থাকে সেগুলি সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমরাও এই দাবিটি রাখছি যে কলেজগুলি যাতে রায়গঞ্জ ইউনিভার্সিটির আন্ডারে হয়, জেলায় যে কলেজ। তোমরা কি এই বিষয়টি জানিয়েছো ইতিমধ্যেই? কোথায় কোথায় জানালে? আমরা জানিয়েছি প্রত্যেকটি কলেজ যে অধ্যক্ষরা আছে তারাও বলেছেন, এবং আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর আছে ওনার সাথেও কথা বলেছি। তাতে কোনো সদুত্তর পাওয়া গেছে? সদুত্তর তো পাওয়া গিয়েছে, কিন্তু একটি দীর্ঘ প্রসেস রয়েছে এর, তো কিছু টাইম লাগবে। সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার বটেই। তবে এবারে একটু আসি নির্বাচন সংক্রান্ত বিষয়ে। যেমন রায়গঞ্জ কলেজ থাকাকালীন শেষবারের মতো ভোট হয়েছিল, বিশ্ববিদ্যালয় গঠনের পরে কোনো ভোট হয়নি। এমনকি রাজ্যের বেশিরভাগ কোনো বিশ্ববিদ্যালয় কলেজেই কিন্তু সেভাবে নির্বাচন দেখা যাচ্ছে না বা দেখা যায়নি। এবারে এক্ষেত্রে কি হবে? আমাদের দীর্ঘদিনের দাবি যে ছাত্র সংসদ নির্বাচন, এটি আমাদের প্রথম থেকেই দাবি রয়েছে। কারণ যারা ছাত্র না তারা কিভাবে ইউনিয়ন চালাতে পারে, আমরা দীর্ঘদিনের এই প্রশ্নটা রেখেছি। তো এই জন্যই আমরা লিন্ডো কমিশনের সুপারিশ অনুযায়ী যে সুপারিশগুলি আছে তার ভিত্তিতে আমরা ছাত্র সংসদ নির্বাচনের একটি দাবি রাখছি।
আগামী বছর বা কিছু সময়, এটা সঠিক বলতে পারবো না, কিন্তু কিছু সময়ের মধ্যে আমরা ছাত্র সংসদ নির্বাচন আমরা করাতে পারবো বলে মনে করছি। সেই ক্ষেত্রে কি শুধু এবিভিপি একতরফা চলে আসবে, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোও সুযোগ পাবে? গণতান্ত্রিক অধিকার, সবাই সুযোগ পাবে। এসএফআই থেকে শুরু করে টিএমসিপি থেকে শুরু করে সবাই নমিনেশন করতে পারে, যারা রানিং স্টুডেন্ট রয়েছে তো তারা নমিনেশন করতে পারে। এবারে মনে করো যে বহিরাগতদের কথা তুমি যেটা বললে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই প্রচুর বহিরাগত মানে বলে যাদেরকে উল্লেখ করা হচ্ছে, তারা হয়তো সেই বিশ্ববিদ্যালয়ে বা সেই কলেজের এক্স স্টুডেন্ট, তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে গবেষণার কাজে জড়িত বা অন্য কোনোভাবে জড়িত। তাদেরকেও কি বহিরাগত বলে আইডেন্টিফাই করা হচ্ছে? না, বিষয়টা যারা পাস আউট হয়ে গেছে, কলেজের সাথে কোনো রকম সম্পর্ক নেই, এরকম কি তোমরা কোনো তালিকা পেয়েছো বা করেছো? এরকম আছে, আমাদের কাছে অনেক তালিকা আছে। তো যারা একদমই কলেজের সাথে আর সম্পর্ক নেই, পাস আউট হয়ে গেছে, তারাই বহিরাগত। বাকি স্কলার্স যারা রয়েছে তারা তো কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা তো বহিরাগত। কিন্তু তারা তো অনেক ক্ষেত্রে এর আগে ভোটের আগেও তারা বলেছিলেন যে আমাদেরকে বহিরাগত বলা হচ্ছে, আমরা তো স্কলার। এরকম বিষয় তো উঠে আসেনি, কারণ কলেজ বা ইউনিভার্সিটিতে যখন যাবে তার একটা পার্টিকুলার আইডি কার্ড থাকে। তো আইডি কার্ড যদি শো না করাতে পারে তো আলটিমেট সে বহিরাগতই হবে। তো কলেজ প্রবেশের যেটা নিয়ম রয়েছে, আই কার্ড যেটা কলেজ কর্তৃপক্ষ দেয়, তো সেটি অবশ্যই নিয়ে আসতে হবে। আচ্ছা, এই নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন যে হয়নি, তাতে কি কি সমস্যা হয়েছে, এবং এটা যদি নির্বাচনটা হয় তাহলে কি কি লাভ হতে পারে? প্রথমত, নির্বাচন না হওয়াতে ছাত্রছাত্রীদের যা অসুবিধা তা এখনো পর্যন্ত তুলে ধরতে পারেনি কেউ, নেতৃত্বের অভাব রয়েছে। তো কলেজ নির্বাচন হলে আমাদের মনে হয়, আমাদের সংগঠনেরও মনে হয় যে নেতৃত্ব উঠে আসবে, যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর যে একটি নেতৃত্ব তা তৈরি হবে বলে মনে করি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এবিভিপি একটা বড় অংশ, তোমরা যারা রয়েছো, তারা নতুনভাবে শিক্ষাঙ্গনগুলোকে সাজানোর চেষ্টা করছো, সরলীকরণের চেষ্টা করছো বলে তোমরা দাবি করছো। জটিলতা কি কি ক্ষেত্রে তোমাদের নজরে আসছে এই মুহূর্তে? জটিলতা বলতে, কলেজের তো আগের থেকেই অনেক, বিভিন্ন কলেজে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো তো একদিনে সলভ হয় না। কোনো কলেজে গভর্নিং বডির সমস্যা রয়েছে, কোনো কলেজে টিচার্সের অভাব রয়েছে, তো সেগুলো তো একদিনে সমস্যার সমাধান হয় না। ধীরে ধীরে আমরা চেষ্টা করছি সব সমস্যার সমাধান। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন রাজ্যপাল সংঘাত, আর তার জন্য উপাচার্য বনাম শাসক দল, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা বড় দ্বন্দ্ব দেখা গিয়েছিল, এবং তার প্রভাব কিন্তু সরাসরি পরীক্ষা বা পড়ুয়াদের ওপরে পড়েছিল। সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে, সেগুলো যাতে না হয়, সেই ক্ষেত্রে তোমরা কি কোনো পদক্ষেপ নেবে বা কোনো ডিমান্ড করবে? এটি একদমভাবেই অন্যায় যে রাজনীতি কলেজে, তোমরাও হয়তো বলার সুযোগ পেতে না। এটা তো একদম স্বাভাবিক ছিল। যখন 15 বছর ধরে কোনো ছাত্র সংগঠনই কলেজ ক্যাম্পাসে আসতে পারেনি, কেউ যদি অন্য ছাত্র সংগঠন করতো, ইভেন এবিভিপি করতো, তো তারা কি হতো, তারা অত্যাচারের শিকার হতো। খুব বেশি হলে তোমরা 1 থেকে 2 বছর হয়তো আসতে পেরেছো, খুব রিসেন্ট। হ্যাঁ, কারণ আগে কি হতো, আগে যখন তৃণমূল ছাত্র পরিষদের যারা বড় দাদারা থাকতো, সোকল দাদারা যারা কলেজেও পড়ে না, তারা সেখানে অধ্যত্ব দেখাতো। কোনো আমাদের এবিভিপি যারা করে সেই স্টুডেন্টকে ধমকিও পর্যন্ত খেতে হয়েছে, অনেক সময় চোখ রাঙানিও দেখতে হয়েছে। এই পরিস্থিতি ছিল কলেজে। এখন সেটি নেই, এখন অন্য পরিস্থিতি আছে। তোমাকে একটা জিনিস বলি, খুব উল্লেখযোগ্য, আমাদের উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মাদক, সেগুলোতে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। এবারে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়ুয়ারা নয়, বেশ কিছু নামি সুনামি স্কুলগুলোও রয়েছে। সেই স্কুলে সেখানে সেই সমস্ত মাদকগুলো, ব্রাউন সুগারের মতো মাদক সেখানে কিন্তু ঢুকে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। এই ক্ষেত্রটা নিয়ে তোমাদের কোনো সচেতন করা বা এই বিষয়টাকে দূরীকরণের কোনো প্রচেষ্টা তোমরা কি করবে? এটি অনেকদিন ধরে অভিযোগ আসছে যে ইভেন ছোট যারা নাবালক আছে, 18 বছরের নিচে, হ্যাঁ, তো তারাও ওই নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা একটা ক্যাম্পেনিং চালাবো, রিসেন্ট আমরা একটা ক্যাম্পেনিং চালাবো
নেশা দূরীকরণের একটা ক্যাম্পেনিং আমরা শুরু করব, যেখানে স্কুল কলেজগুলির আশেপাশে, যেটা আগেও নিয়ম ছিল যে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও অনেক দোকানদার রয়েছে যারা বিক্রি করে এবং নাবালকদেরও সেই নেশা জাতীয় দ্রব্য যারা কিনতে আসে দিয়ে দেয় স্বাভাবিকভাবে। তো যারা নাবালক আছে তাদের তো একদমই দেওয়া যাবে না, দোকানদারকেও আমরা, যারা দোকানদার আছে তাদেরও আমরা যে যে শুধু campaigning কলেজ এর বা মাধ্যমে- বিশ্ববিদ্যালয় না, একেবারে স্কুলগুলোতে উঠে যাচ্ছে। ক্লাস 5-এর শিশু বাচ্চা তাদেরকেও দেখা যাচ্ছে এতে আসক্ত হতে। সেই ক্ষেত্রে তোমরা কি কঠোর পদক্ষেপ কোনো নেবে বা সরকারকে জানাবে? সরকারকে তো অবশ্যই এই বিষয়ে আমরা সচেতন করব এবং আমরা স্মারকলিপিও প্রদান করব। তার মাধ্যমে আমাদের যেটা কর্মসূচি থাকবে, যে ক্যাম্পেনিং একটা একদমই, থাকবে। তোমাদের কি করণীয় রয়েছে সেটাই জানবো। আমাদের হচ্ছে থাকবে যে ক্যাম্পেনিং আমরা করব, নেশা দূরীকরণের একটা ক্যাম্পেনিং। বিভিন্ন দোকানে দোকানে যে যারা বিক্রি করে তাদের দোকানে দোকানে যে আমরা ক্যাম্পেনিংয়ের মাধ্যমে তাদেরকে বলবো যে যারা 18 বছরের নিচে আছে তাদের এই সমস্ত জিনিস বিক্রি করার কোনো প্রয়োজন নেই, আর স্কুল কলেজের সামনে এই সমস্ত জিনিস বিক্রি করারও কোনো প্রয়োজন নেই। কোনোভাবে নিয়ে ঢুকছে, সেই ক্ষেত্রে স্কুলগুলো বা কলেজ কর্তৃপক্ষ তারা কি কোনো আলাদা পদক্ষেপ নিতে পারে না? তাদের চেকিং বাড়াতে হবে, এটি বলবো। কারণ চেকিং ছাড়া ঢুকলে বিভিন্ন জিনিস নিয়ে ঢুকতে পারে, চেকিং বাড়াতে হবে। একটা যেমন বলা হয়েছিল বিগত বেশ কিছুদিন ধরে যে এবিভিপি, তোমরা যেমন বলছিলে যে এবিভিপি ছাত্রদের সঙ্গে, ছাত্রদের পাশে সর্বদা। কি কি বিষয় নিয়ে তোমরা ছাত্রদের পাশে আসছো? কি কি প্রতিশ্রুতি বা কি কি চিন্তা ভাবনা রয়েছে? ছাত্রদের যা যা সমস্যা, কলেজ ক্যাম্পাসে যা যা সমস্যা রয়েছে, কলেজ ফিস বেশি থেকে শুরু করে, ক্লাস না হওয়া থেকে শুরু করে, তাদেরকে কেউ ভয় দেখানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুবিধা, তো আমরা সব বিষয়ে তাদের পাশে আছি। এবারে মনে করো পড়ুয়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা স্কুল থেকে চলে যাচ্ছে বা কলেজমুখী হচ্ছে না, যেহেতু কর্মসংস্থানের একটা সমস্যা রয়েছে আমাদের রাজ্যে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো পদক্ষেপ? আমাদের ক্যাম্পাস চলো অভিযান রয়েছে। একটু যদি ডিটেলে বলো বিষয়টা। ঠিক, ক্যাম্পাস চলো অভিযানের মাধ্যমে আমরা লিস্ট তৈরি করব। কলেজ থেকেই আমরা লিস্ট নিব। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা কলেজে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হওয়ার পরেও তারা কলেজমুখী হচ্ছে না। তো তাদের যে ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে, এই বিষয় নিয়ে এবিভিপি চিন্তা করবে যে তাদের কি পদক্ষেপ রয়েছে সামনে। কারণ কলেজে পুঁথিগত শিক্ষা তো রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও তারা শিখতে পারবে কলেজে, কিন্তু তারা কলেজে আসছে না। কেন আসছে না, এর আমরা একটা ক্যাম্পেনিং চালাবো। এবারে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ বা পারিপার্শ্বিক এলাকা থেকে, আমাদের জেলা থেকে অনেক পড়ুয়ারা বাইরে চলে যাচ্ছে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়ে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো পদক্ষেপ? এটি একটা কারণ হতে পারে, আমি যা মনে করছি। তাদের কর্মসংস্থানের যে অভাব রয়েছে, তো তার কারণেই তারা দীর্ঘদিন ধরে এটা সমস্যা রয়েছে, কর্মসংস্থান নেই। মাধ্যমিকের পরেও দেখা যাচ্ছে কোনো রকমের উচ্চ মাধ্যমিক করেছে। একদম। তো তারা চিন্তা করছে যে আমাদের রাজ্যে কোনো রকম কর্মসংস্থান নেই, যেটি বিগত 15 বছর ধরে এই পরিস্থিতি হয়ে এসছে। তো এর কারণে তাদের মধ্যে একটা চিন্তাধারা ঢুকে গেছে, তো বেশি পড়ে তো আর কিছু হবে না, আমি তো আলটিমেট কাজ পাবো না। তো বিগত কলকারখানা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে যে চাকরির ব্যাপার, সেটিও কিন্তু হয়নি বিগত 15 বছরে। আশা করি সামনে নতুন সরকার হয়েছে, নতুন সরকারের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান হবে এবং আমরাও সচেষ্ট হব এই সমাধান করতে। আচ্ছা, তো তোমাদের এই বিষয়টা নিয়ে, মানে যুব সমাজকে আটকে রাখার জন্য কি কি ধরনের, বা আমাদের জেলার ক্ষেত্রে যদি বলা যায় যে কি কি ধরনের কর্মসংস্থানের সুযোগ হতে পারে বা সুযোগ আছে? শিল্প, কলকারখানা এগুলো তো রয়েইছে। এখন যেহেতু এআই নিয়ে পড়াশুনোর অনেক সুযোগ বাড়ছে, তো আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন যখন এইমস নিয়ে অনেক কিছু টানাপোড়েন চলছে, সেই ক্ষেত্রে কি উন্নত ধরনের পড়াশোনার জন্য কোনো পদক্ষেপ বা দাবি তোমরা তুলবে? উত্তরবঙ্গতে একটি পিছিয়ে পড়া এরিয়া আমরা বলতে পারি। এখানে এইমস থেকে শুরু করে, মানে স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র একটু পিছিয়েই থাকে। তো আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা জানাতে সচেষ্ট হব বা আমরাও আগ্রহী হব যে বিভিন্ন ধরনের যে আলটিমেট যে নতুন ধরনের যে এআই বা কম্পিউটার সায়েন্স টাইপের যে সমস্ত পড়াশোনা থাকে, তো উত্তরবঙ্গে যদি একটি এই ধরনের একটা ইনস্টিটিউট খোলা যায়, তো সেই বিষয়ে আমরা
দাবি রাখবো। তোমাদের প্রায় শেষের দিকে আসি আর কি, তোমাদের আগামীর পথ চলা কিভাবে তোমরা চলবে, বা তোমাদের যারা অনুগামীরা রয়েছে তাদের কি বলবে এইভাবে চলা উচিত? কারণ কি শিক্ষাঙ্গনের ক্ষেত্রে আমরা একটা ধুন্ধুমার পরিস্থিতি মাঝে মধ্যেই দেখেছি। এটি আমার থেকে তারাই ভালো জানবে যে আমাদের যে এবিভিপির পতাকা থাকে বা লোগো থাকে তার মধ্যে লেখা থাকে জ্ঞান চরিত্র একতা। একদম। তো জ্ঞান চরিত্র একতার মাধ্যমেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা একটি পূর্ণ কার্যকর্তার রূপে তারা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছি। কারণ জ্ঞান, চরিত্র আর একতা এই তিনটি যদি না থাকে, কোনো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সে কার্যকর্তা রূপে পরিণত হতে পারবে না, এবং আগামী দিনেও তার যে চিন্তন থাকবে তা পরিপূর্ণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চিন্তন থাকবে না এই বলে মনে করছি। কারণ এর মাধ্যমেই একটি কার্যকর্তা পূর্ণ কার্যকর্তা হিসেবে গড়ে উঠবে। আমরাও আশা রাখবো, কারণ উত্তর দিনাজপুর জেলার মাটি থেকেই শুভব্রত অধিকারীর মতো নেতারা তৈরি হয়েছেন, দীপদত্তের মতো নেতারা তৈরি হয়েছেন। স্বাভাবিকভাবেই শুভজিৎ তারাও একটা বড় জায়গায় নিশ্চয়ই যাবে, কারণ তারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, ছাত্রদের ভালো বন্ধের সঙ্গে তারা জড়িত। আশা করি আগামীতে আমাদের রাজ্যে বা আমাদের উত্তরবঙ্গ বা আমাদের শহর রায়গঞ্জ বা আশপাশের এলাকা থেকে আর কাউকে বাইরে কাজের সন্ধানে যেতে হবে না। আমাদের জেলাতেই নানা রকম কলকারখানা বা শিল্প যা রয়েছে তার থেকেও আরও বাড়বে, এবং প্রত্যেক যুবক যুবতী তারা কিন্তু সুযোগ পাবেন এই আশা রাখছি। তারা এই এবিভিপির ছাত্র সংগঠন তারা একত্রিত হয়ে, একতার কথা তারা বললেন, একত্রিত হয়ে এই বিষয়ে তারা লড়াই চালাবেন, দাবি জানাবেন। সর্বোপরি যুব সমাজকে নেশামুক্ত করতে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে, এই আশা কিন্তু আমরা করতেই পারি তাদের কাছে। শুভজিৎ, তোমাকে আরও একবার ধন্যবাদ ভারত টিভিতে আসবার জন্য। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার। সাফ কথা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই।
তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।